আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কদিন ধরেই ক্যান্টনমেন্ট নিয়ে বাতাসে ফিসফাস। কি ঘটতে যাচ্ছে ক্যান্টনমেন্টগুলোতে? ঢাকা ক্যান্টনমেন্টে গত পরশুদিন রাত ৮টা থেকে কেন রেড অ্যালার্ট জারি হলো? সেনা প্রধানের সাথে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের কি আসলেই কোনো সমঝোতা হয়েছে? রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগতম। শুরুতেই যেটা বলছিলাম, যে ক্যান্টনমেন্টের বিষয়ে নানা রকমের কথা শোনা যাচ্ছে। গত পরশুদিন হঠাৎ করে সকালে একটা ফেসবুক স্ট্যাটাস দেখলাম যে গুলির শব্দ শোনা যাচ্ছে। তিনি বাস করেন মিরপুর এলাকায়। তো জিজ্ঞেস করলাম, গুলির শব্দ কিসের ভাই? টেনশনে পড়ে গেলাম। তখন অনেকেই ধারণা করছিলেন যে এটি বোধহয় ক্যান্টনমেন্ট রিলেটেড কিছু, কিন্তু পরবর্তীতে জানা গেল যে ঢাকা শহরের দুটো আন্ডারওয়ার্ল্ডের গ্যাং, তাদের মধ্যে গোলাগুলি হয়েছে। ক্যান্টনমেন্টে গোলাগুলির কোনো বিষয় না, কিন্তু কয়েকটা প্রচার মাধ্যমে এসেছে যে ক্যান্টনমেন্টে এক ধরনের অসন্তোষ, যেটা আমরা জানি যে অনেকদিন ধরে বিরাজ করছিল, এবং এখানে অদৃশ্যভাবে হলো দুটো পক্ষ রয়েছে। বড় অংশটা একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, আর ছোট্ট একটা অংশ যারা জামাতের পক্ষে। কিন্তু একটা ডিসিপ্লিন ফোর্স হওয়ার কারণে এই বিভক্তিগুলো হয়তো খুব দৃশ্যমান হয় না, কিন্তু ইদানিং একটা আশঙ্কা উঠেছে যে সেনাবাহিনীতে কি আসলেই কিছু ঘটতে যাচ্ছে কিনা। একটা পত্রিকা বলেছে যে সেনা অভ্যুত্থানেরও আশঙ্কা দেখা দিয়েছে, যদিও এরকম আসলেই ঘটতে যাচ্ছে কিনা আমি ঠিক জানি না। এরকম কোনো লক্ষণ অন্তত দৃশ্যমান নয়, কিন্তু এগুলোতে যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছেন আমাদের সেনাপ্রধান। তিনি কিছুটা ভয়ও পেয়েছেন, যে কারণে গত পরশুদিন থেকে ঢাকা ক্যান্টনমেন্টে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, এবং অত্যন্ত বলা যায় এক ধরনের নজিরবিহীন নিরাপত্তা বলয়ের মধ্যে অবস্থান করছেন সেনাপ্রধান। তিনি কেন এত ভয় পাচ্ছেন আমি জানি না। তবে কিছু ঘটনা আরো ঘটেছে। আপনারা জানেন যে এই ২-৩ দিন আগে গাজীপুরে সেনাপ্রধান, ৩ বাহিনীর প্রধান, তারা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এবং একটা মিটিং করেছে কিভাবে নির্বাচনটা পরিচালনা করা যায়। সেখানে এই সম্প্রতি র্যাবের নাম পরিবর্তন, নির্বাচনের আগেই নাম পরিবর্তন এবং পোশাক পরিবর্তন, এটি নিয়ে একটি বাদানুবাদ হয়েছে। এবং আপনারা জানেন, এর আগেও আমি বলেছি যে সেনাবাহিনীর পোশাক তৈরি করা হচ্ছে যাতে সিভিলিয়ানরা ভুয়া সেনাবাহিনী সেজে লোকালয়ে নির্বাচনকে প্রভাবিত করতে পারে। তো র্যাবের এই নতুন ড্রেস, এটাও পাবলিকের জন্য অনেকখানি কনফিউজড হবে, মানে কনফিউশনের কাজ হবে বলেই অনেকে মনে করছেন। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে 7টি যুদ্ধজাহাজ এনগেজ করা হচ্ছে বলে আমাদের নৌবাহিনী প্রধান জানিয়েছেন। তো এটা স্বভাবতই প্রশ্ন উঠেছে যে নির্বাচনে নৌবাহিনীর যুদ্ধজাহাজের ভূমিকা কি হবে? তারা কি আশঙ্কা করছেন যে মিয়ানমার থেকে লোকজন এসে নির্বাচনের দিন ভোট দিয়ে যাবে, বা ভারত বঙ্গোপসাগর দিয়ে এসে নির্বাচনের দিন কোনো একটা ঝামেলা করতে পারে? কারণ নির্বাচনের যুদ্ধজাহাজের ভূমিকা, এটা সবাই একটু ক্লারিফিকেশন চেয়েছিল। তো আমাদের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী মাঝে মধ্যে খুব হাস্যকর কাজ করেন। এদিকে নতুন সিজিএস কে হবে? চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল শামীম, তিনি অবসর প্রাক ছুটিতে গেছেন। তো ন্যাচারালি ওয়াকার চেয়েছিলেন একজন হোক, ইউনূস এবং ডক্টর খলিল আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তারা চেয়েছিলেন আরেকজন হোক। তো এই দড়ি টানাটানিতে আলটিমেটলি সিদ্ধান্ত হয়েছে যে নির্বাচনের পরে নতুন নির্বাচিত সরকার এই সিজিএস মনোনয়ন দেবেন। এদিকে জেনারেল ওয়াকারের একটাই কথা হলো যে তিনি আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলকে একদম সহ্য করতে পারে না। সো ডক্টর খলিল যা বলবেন ওইটার বিরোধিতা জেনারেল ওয়াকারকে করতেই হবে। এদিকে জেনারেল ওয়াকার এই নির্বাচনের আগে বিভিন্ন ক্যান্টনমেন্টে গিয়ে তিনি কথা বলছেন, নির্বাচন নিয়ে কথা বলছেন, এবং আবার সূত্র নিশ্চিত করেছে যে তিনি তার সর্বস্ব দিয়ে গণভোটে ভোটকে পাশ করানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। এবং তিনি ব্যক্তিগত আলোচনায় এটাও বলেছেন যে কোনো অবস্থায় আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না। তিনি উদাহরণ দিয়ে বলেছেন যে আমি আমার ড্রয়িং রুমে এমন কাউকে ইনভাইট করব না যে আমাকে হত্যা করতে পারে। অর্থাৎ জেনারেল ওয়াকার ভয় পাচ্ছে যে কোনো কারণে যদি আওয়ামী লীগ সরকারে ফিরে আসে, তাহলে সংবিধান অনুযায়ী যারা এই যে অবৈধ ক্ষমতা দখল, জঙ্গি অভ্যুত্থানে সহায়তা করেছিল, তাদের সবার জন্য অবধারিত শাস্তি হলো মৃত্যুদণ্ড। সুতরাং জেনারেল ওয়াকার, যদিও তার নিয়োগদাতা শেখ হাসিনার সরকার, কিন্তু তিনি এখন সর্বস্ব দিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রত্যাবর্তন রুখে দিচ্ছেন। এবং আমাদের কাছে নিশ্চিত খবর এসেছে যে যশোর ক্যান্টনমেন্ট এবং রংপুর ক্যান্টনমেন্টের 2 জিওসি এবং তার সাঙ্গপাঙ্গরা জামাতের পক্ষে মাঠ পর্যায়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, এবং প্রশাসন এবং সবাইকে মোটামুটি বলেছে যে যে করেই হোক তাদের এলাকার আসনগুলোতে
জামাতের প্রার্থীকে জিতিয়ে আনতে হবে। আমার কাছে দুটো ফোন আলাপের সামান্য অংশ এসেছে। একটায় জেনারেল ওয়াকার বলছেন যে তিনি নির্বাচন করে ছুটিতে যাবেন এবং তিনি কানাডায় যাবেন এবং কানাডায় অটোয়া থেকে তিনি ভ্যাঙ্কুভার পর্যন্ত গাড়ি চালিয়ে যাবেন। আরেকটি ফোন আলাপে তিনি তার খুব কাছের ঘনিষ্ঠ বন্ধুদের বলছেন যে তিনি কখনোই এই উচ্চ পদের জন্য লোভী ছিলেন না, কিন্তু আত্মীয়তার সূত্রে হোক যেভাবেই হোক তিনি সেনা প্রধান হয়েছেন এবং তিনি ডিপ স্টেটের সাথে কাজ করতে গিয়ে দেখেছেন যে ডিপ স্টেট খুবই ভয়াবহ একটা সংস্থা। তো এখন শুরুতে আরেকটা যেটা বলেছিলাম যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো অনেকেই বলছেন সেনাপ্রধান ওয়াকার খানের সাথে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের এক ধরনের সমঝোতা হয়েছে এবং জেনারেল ওয়াকার তারেক রহমানকে আশ্বস্ত করেছেন যে পরবর্তীতে তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন এবং তার দলই ক্ষমতায় আসবেন এবং তাকে সেনাবাহিনী সবখানেই সমর্থন করবে। এবং যে কারণে আপনারা দেখেছেন যে তারেক রহমানের কিন্তু এক্সট্রা অর্ডিনারিলি আর্মি প্রোটেকশন দেওয়া হচ্ছে, সিকিউরিটি প্রোটোকল দেওয়া হচ্ছে, যেটা খুব স্বাভাবিক বলে মনে হয় না। কিন্তু ওয়াকার ওয়াকার এই শর্তে তারেক রহমানকে সমর্থন করছে যে বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করলে ওয়াকারকে তার পুরো টার্ম কমপ্লিট করতে দেওয়া হবে, অর্থাৎ জুন 2027 পর্যন্ত তিনি সেনাপ্রধানের দায়িত্ব পালন করতে পারবেন। বিএনপির পক্ষ থেকে এই আশ্বাস দেয়া হলেও যারা জেনারেল ওয়াকারকে চেনেন তারা একটু কনফিউশনে আছেন, কারণ জেনারেল ওয়াকার তিনি কথা রাখতে জানেন না এবং তিনি যা বলেন তিনি সেটা করেন না। এবং তিনি 2024 সালের আগস্ট মাসে আমরা দেখেছি যে কেমন ভাবে শেখ হাসিনাকে তিনি বিভ্রান্ত করেছেন। তিনি দায়িত্ব নিয়েছেন আন্দোলন কন্ট্রোল করবেন, মব কন্ট্রোল করবেন, কিন্তু বাস্তবতায় দেখা গেছে যে সে মবের পক্ষে, ডিপ স্টেটের পক্ষে, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কাজ করছেন। সুতরাং ওয়াকারের কথায় আশ্বস্ত হয়ে যদি বিএনপি কোনো কিছু করে তাহলে কিন্তু পরে আবার আমাকে দোষ দিতে পারবেন না। আমি কিন্তু সতর্ক করে দিলাম, ওয়াকার ওয়াকারের সেনাবাহিনীর অনেকগুলো ক্যান্টনমেন্ট জামাতের পক্ষে কাজ করছে। ওয়াকার হাবুটের পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে। আর বিএনপিকে সে যতই বলুক তার রাজনৈতিক অতীত কিন্তু বলে সে শিবির জামাতের পক্ষের লোক। সুতরাং এই অবস্থায় বিএনপিকে খুব সতর্ক হতে হবে, না হলে কিন্তু আম ছালা সব চলে যেতে পারে। ওয়াকারুজ্জামান কার কথা মেনে চলছেন, ওয়াকার তার বাহিনীকে কার কথা মেনে পরিচালনা করাতে চাচ্ছেন তার উপর নির্ভর করছে। ওই যে তারেক রহমান বলছেন তাহাজ্জুদ পড়ে চলে যাবেন, আরেকজন বলছেন ফজর পড়ে চলে যাবেন। কারা যে শেষ পর্যন্ত কেন্দ্র পাহারা দিয়ে ভোটের ফলাফলটা তাদের পক্ষে নিয়ে আসতে পারবেন, এই পুরোটাই হয়তোবা নির্ভর করবে ওয়াকারুজ্জামান কোন দিকে তার বাহিনীকে পরিচালনা করতে পারছেন বা করতে চাইছেন। আমরা সকলেই জানি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বড় বড় কথা বলতে বড্ড ভালোবাসেন। মানে যা তিনি পারবেন না তার দায়িত্ব নিয়ে নিতে তাঁর জুড়ি মেলা ভার। 2024-এর 5ই আগস্টে আমরা প্রথম দেখলাম যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জনসমক্ষে বেরিয়ে এসে বললেন তিনি আমাদের জানমালের সব দায়িত্ব নিয়ে নিয়েছেন, কাজেই আমাদের আর চিন্তার কোনো কারণ নাই। এরপর দমকে দমকে উনি অনেক কথা বলেছেন। তিনি বলেছিলেন 2025-এর ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। তিনি বলেছিলেন মব ভায়োলেন্সে জিরো টলারেন্স, কোনোভাবেই সেনাবাহিনী কোনো রকম বিশৃঙ্খলা সহ্য করবে না। মানে কয়েক দফা দমকে দমকেই বলেছেন। 2024-এ কয়েক দফা বলেছেন, 2025-এ ফেব্রুয়ারিতে, মেতে, জুনে বেরিয়ে এমন নানা রকম কথা বলেছেন। তারপর তার বাহিনীর অন্য জেনারেলেরাও সংবাদ মাধ্যমের সামনে এসে এসব বলেছে বটে, কিন্তু সেনাবাহিনীর দশা হয়েছে এমন করুণ বাংলাদেশে যে এক প্লাটুন সৈন্য নিয়ে গিয়েও ভুয়া ভুয়া তারা দিলে তারা লেজ গুটিয়ে পালিয়ে যান শুধুমাত্র ধানমন্ডি 32 নাম্বার থেকে তাই নয়। মনে করে দেখুন গাজীপুরে ওই যে ইসরায়েল বিরোধী আন্দোলন এমন ছড়িয়ে পড়লো যে একটা বাটা, পিৎজা হাট এসব লুটপাটের এক চরম উৎসব শুরু হলো। তখনও কিন্তু ছবি বেরিয়েছিল যে সেনাবাহিনী এক কোণে চুপচাপ লুকিয়ে আছে। এহেন নেতা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবার আশ্বস্ত করে বলেছেন নির্বাচনের সকল প্রস্তুতি নেওয়া হয়ে গেছে এবং নির্বাচন কোনোভাবেই না হওয়ার নাকি কোনো সম্ভাবনা নাই। মানে মনে হচ্ছে যেন নির্বাচন হবে কি হবে না সে সিদ্ধান্ত নেওয়ার মালিক সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এবং তিনি বলেছেন যে তারা আশ্বস্ত
করতে চান যে যেহেতু লাখো সদস্য তিনি মোতায়েন করে দিয়েছেন সেনাবাহিনীর, সর্বত্র সেনা সদস্যরা আছেন, কাজেই কোনোভাবেই যাতে কেউ ভীত না হয়, সকলে যাতে নিশ্চিন্তে ভোট কেন্দ্রে যায়, কারণ ভোট কেন্দ্র বা ব্যালট বাক্স দখলের কোনো চেষ্টা হলেই নাকি তারা রক্ষা করবেন, তারা উদ্ধার করবেন। ভাবেন তো, মানে কয়েকটা ঘটনা আপনাদেরও যা মনে পড়ছে সেগুলো মনে করে দেখেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এসব কথায় কোনো ভরসা পাওয়া যায় কিনা। কারণ মনে করে দেখেন 2024-এর আগস্টে, 5ই আগস্ট, যখন উন্মত্ত জনতা হবিগঞ্জের বানিয়াচং থানায় গিয়ে পুলিশ পিটিয়ে মারবেই মারবে এই সিদ্ধান্ত নিয়ে মব তৈরি করলো, খবর বেরিয়ে এলো সেনাবাহিনী তখন সেখানে এক হিন্দু পুলিশ অফিসারকে মবের হাতে, উন্মত্ত বিক্ষুব্ধ জনতার হাতে তুলে দিয়ে অন্যদের বাঁচিয়ে নিয়ে এলো। তাহলে ব্যালট বাক্স যখন উদ্ধার করতে হবে, রক্ষা করতে হবে, কোনো কেন্দ্র যদি মব বা উচ্ছৃঙ্খল বিক্ষুব্ধ জনতা বা কোনো একটি রাজনৈতিক পক্ষের জনতা ব্যালট বাক্স দখল করতে চায় বা ভোট কেন্দ্র দখল করতে চায়, তখন কি সেনাবাহিনী দু একজন নির্বাচনের কর্মকর্তাকে তাদের হাতে তুলে দিয়ে শান্ত করে পিটিয়ে মারার জন্য রেখে এসে ব্যালট বাক্স উদ্ধার করে আনবেন? মানে ঠিক কি প্রক্রিয়ায় সেনাবাহিনী উদ্ধার করতে পারবেন বা পেরেছেন যে কারণে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের উপর আস্থা রাখতে হবে? কিংবা 32 নম্বরের কথা বাদই দেন, মানে 1 বছর হয়ে গেল, এরপরে কোনোখানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে তৎপরভাবে কাউকে বাঁচিয়ে আনার ক্ষেত্রে সাফল্য লাভ করতে দেখা গেছে? দেখা গেছে গোপালগঞ্জে জুলাই পদযাত্রার সময় জাতীয় নাগরিক পার্টির 5 জন, কেউ কেউ বলেন 7 জনকে তারা গুলি করে মেরেছে। আর জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ যারা গোপালগঞ্জ মার্চ টু গোপালগঞ্জ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি দখলে নেবে, গোপালগঞ্জ দখলে নেবে, এসব ঘোষণা দিয়ে গোপালগঞ্জে উপস্থিত হয়েছিল, তাদেরকে সেনাপ্রধান এরপরে সাজোয়া জানে, সেনাবাহিনীর সাজোয়া জানে লুকিয়ে ওই এলাকা ছাড়তে সহায়তা করেছেন। এটা একটা সাফল্যের স্টোরি। অন্যগুলো ভাবুন তো, কোনোখানে এই যে দীপু চন্দ্র দাস কিছুদিন আগে, যাকে কয়েক ঘন্টা ধরে বিক্ষুব্ধ জনতা পিটালো, পিটিয়ে গাছে ঝোলালো, গাছে ঝুলিয়ে পুড়িয়ে মারলো, সেনাবাহিনী কোথায় ছিল? কিংবা সারা পৃথিবীতে এই দীপুচন্দ্র দাসের ঘটনা ছাড়াও আরেকটি যে ঘটনা বাংলাদেশে শিরোনাম হলো সাম্প্রতিক সময়ে, যে এক মাজার থেকে মাজারের কবর খুঁড়ে ওই মাজারের পীরকে বের করে তার লাশটা আবার পুড়িয়ে দেওয়া হলো রাজপথে এনে, তখনই বা সেনাবাহিনী কোথায় ছিল? ক্রমাগতভাবে এই অভিযোগ, এই খবর এসেছে যে খবর দেওয়ার পরেও 1.5 ঘন্টা 2 ঘন্টার আগে, মানে উন্মত্ত জনতার মাথা ঠান্ডা হওয়ার আগে সেনাবাহিনী বা সেনাপ্রধান ওয়াকারের বাহিনীকে কোথাও কোনো জায়গায় তাদের টিকিটাও দেখা যায়নি। আর উন্মত্ত বিক্ষুব্ধ জনতাকে ঠান্ডা করে কোনো অপরাধ তারা ঠেকাতে পেরেছে তার কোনো উদাহরণ নাই। কারণ সেনাবাহিনীর সদস্যদের গায়ে হাত তোলারও একটা নিয়মিত চর্চা শুরু হয়ে গেছে বাংলাদেশে 2024-এর জুলাই আগস্টের পর থেকে। শুধু যে ভুয়া ভুয়া স্লোগানে তাদের পালিয়ে আসতে হয়েছে তাই নয়, অনেক ক্ষেত্রেই মানে পুলিশ সদস্যদেরকে তো পিটিয়ে মেরে ঝুলিয়ে পুড়িয়ে সবই হয়ে গেছে, কাজেই পুলিশ সদস্যরা এখনো ভীত, তাদের হাতে কোনো অস্ত্র নাই, তাদের হাতে আছে লাঠি। এই অবস্থায় পুলিশ সদস্যরা ভীত, একরকমের অসংগঠিত বিশৃঙ্খল অবস্থায় আছেন, কি করলে কি হয়ে যায় তা যখন জানেন না, সেনাবাহিনীর ভেতরেও এই ভীতি চরম আকার ধারণ করেছে। কারণ সেনাবাহিনীর সদস্যদের আবার বিচার চলছে সাধারণ আদালতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, কেউ গুম, কেউ হত্যা, মানে যাকে যেই অভিযোগে পারা যাচ্ছে তারই সেখানে বিচার চলছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার বাহিনীর উদ্দেশ্যে দরবারে বসে একথাও দিয়েছিলেন যে তিনি কিছুতেই সেনা সদস্যদেরকে, সেনা কর্মকর্তাদের পুলিশের গাড়িতে করে, প্রিজন ভ্যানে করে তারা আদালতে যাচ্ছেন আর ফিরছেন, এ দৃশ্য তিনি সহ্য করতে পারবেন না, কাজেই সেটা তিনি যে কোনো মূল্যে ঠেকাবেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সে কাজও পারেন নাই। তিনি একটা মাত্র কাজ মনোযোগের সাথে করছেন, যে কারণে আরো বিশ্বাস করবার কারণ নাই কেউ ভোট কেন্দ্র দখল করতে এলে, ব্যালট বাক্স ছিনতাই করতে এলে তিনি কিছু সক্রিয়ভাবে করতে পারবেন। কারণ তিনি 2024-এর 5ই আগস্ট যেমন জামায়াতে ইসলামীর আমিরকে, তখন দলটি নিষিদ্ধ, একটা বাংলাদেশের মূলধারা দল হিসেবে স্বীকৃতি দিয়ে জামায়াতে ইসলামীর আমির মামুনুল ইসলাম, হেফাজতে ইসলামের, এদেরকে সেনা প্রধানের দফতরে নিয়ে এলেন, অন্তর্বর্তী সরকার গঠনের একটা শক্তিশালী পক্ষে পরিণত করলেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে এই জামায়াতের আমিরের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্কটা কিন্তু এখনো বজায় আছে। মানে কে কার কথায় চলছেন সেটা নিয়ে এক একজন এক এক তত্ত্ব দিতে পারেন, কিন্তু স্পষ্টত তাদের সম্পর্কটা ভীষণভাবে সক্রিয় আছে। একদিকে যেমন জামায়াতে ইসলামীর ঘনিষ্ঠ ব্রিগেডিয়ার জেনারেল আজমি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান
তার সব কথাই মেনে চলছেন। কয়েক দফা তার কাছে হাত জোড় করে ক্ষমাও চেয়েছেন যে যাতে তিনি সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তাদের বিচার আচার থেকে মুক্ত করেন। ব্রিগেডিয়ার জেনারেল আজমি রাজি হন নাই। কাজেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানেন যে যে কোনো সময় তাকেও আদালতে 2024-এর জুলাই আগস্টে যাত্রাবাড়ি অপারেশন কিংবা যে কোনো ঘটনার জন্য বা তিনি ক্ষমতায় থাকতে এই যে ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে সেনাবাহিনীর সদর দফতরে মানে ক্যান্টনমেন্ট এলাকায় গুম করে রাখা হয়েছিল, এমন যে কোনো অভিযোগে তাকেও জেলে ঢুকিয়ে দেওয়া হতে পারে, আদালতের বিচারের সম্মুখীন করা হতে পারে। কাজেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটা সরু সুতার উপর দিয়ে সবসময় হাঁটছেন। এর মধ্যে জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে তার ঘনিষ্ঠতাটা বজায় আছে, তিনি তাকে একরকম দয়া করে চলছেন, যে কারণে জামায়াতের আমিরও কিন্তু আবার এই যে তাদের নির্বাচনী ঐক্যটা ঘোষণা দিলেন জাতীয় নাগরিক পার্টির সঙ্গে, তার পরপরই জামায়াতে আমিরের সঙ্গে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সেনা ভবনে একটা গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো, একেবারে 1 to 1 দুজনের মধ্যে। অন্যদিকে তারেক রহমানের সঙ্গে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সাক্ষাতের সুযোগ হয় নাই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের। তারেক রহমানের দেশে আসাটাকে ত্বরান্বিত করতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিনের পর দিন সেনাপ্রধান ওয়াকারের সাক্ষাৎ চেয়েছেন, কোনো সাক্ষাৎ পান নাই। কাজে এখন হিসাব মেলান যে যদি ভোট কেন্দ্রের সামনে কোনো সমস্যা হয় তাহলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কোন পক্ষে দাঁড়াবেন তার বাহিনী নিয়ে, এবং হিসাব মিলিয়ে দেখুন যে 2024-এর আগস্টের পর থেকে তার সেনাবাহিনী কোন পক্ষে দাঁড়িয়েছে, মবের পক্ষে না মবের বিপক্ষে, উচ্ছৃঙ্খল জনতার পক্ষে না উচ্ছৃঙ্খল জনতার বিপক্ষে, সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতে নাকি সাধারণ জনগণের নিরাপত্তাকে একেবারে নস্যাৎ করে দিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতিকে মানে ইতিহাসের মধ্যে সবচেয়ে ভলাটাইল, সবচেয়ে একরকমের দুর্গত পরিস্থিতিতে নিয়ে যেতে কোন দিকে কাজ করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। কাজেই ভাববার কোনো কারণ আছে? সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যখন বলছেন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট অসামরিক প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো সহযোগিতা দিতে প্রস্তুত, এখনো তার 1 লাখ সৈন্য সারা বাংলাদেশে কিন্তু মোতায়েন হয়ে গেছে। কিন্তু আজকেও যদি মানে 1 লাখ সৈন্য যে মোতায়েন থাকবে সারা বাংলাদেশে, এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গলা ফুলিয়ে বলেছেন যে এবার প্রয়োজনে সরকারি প্রশাসন যদি তাদেরকে গাড়ি দিতে না পারে সেনাবাহিনী নিজে খরচ করে গাড়ি সংগ্রহ করে তারা সারা বাংলাদেশে টহল দেবে যাতে জনগণ নিরাপদ বোধ করে, এবং 1 লাখ সৈন্যের একটিও কম মোতায়েন নাই। এখন নির্বাচনের দিন যতজন মোতায়েন থাকবেন এখনো ততজন মোতায়েন আছে। কিন্তু এখনো যদি সংবাদপত্রের দিকে তাকান তাহলে দেখবেন যে আজকেও বাংলাদেশে শুধুমাত্র যে যমুনার সামনে ব্যাপক মানে আন্দোলন হয়েছে সরকারি কর্মকর্তাদের নামে, হাদির বিচারের দাবিতে আরেক আন্দোলন চলছে যমুনার সামনে লাগাতার অবস্থান, সেগুলোই শুধু নয়, টেকনাফে বিএনপি প্রার্থীর প্রচারণায় গুলিবর্ষণ হয়েছে, কিশোরী শিশুসহ আহত হয়েছে 5। এছাড়া বিভিন্ন জায়গায় ক্রমাগতভাবে গত কিছুদিনে গুলির ঘটনা ঘটেছে, অস্ত্রবাজির ঘটনা ঘটেছে। সপ্তাহখানেক আগে বিএনপি সমর্থকেরা জামায়াতের এক নেতাকে ইট দিয়ে মাথা থেতলে খুন করেছেন একটা নির্বাচনী সমাবেশের ভেতরেই। তো তাহলে এই যখন পরিস্থিতি, তখন মানে 12 তারিখে কি স্পেশাল মানে নিরাপত্তাটা দিতে পারবেন ওয়াকারুজ্জামান? কারণ মনে রাখতে হবে যে 1 লক্ষ সৈন্য বা 1 লক্ষ সেনা সদস্য বাংলাদেশের নির্বাচন পরিচালনায় কাজ করছেন বটে, কিন্তু বাংলাদেশে ভোট কেন্দ্রের সংখ্যা কিন্তু 42,000-এর বেশি। তো তাহলে প্রায় 43,000 ভোট কেন্দ্রে 1 লক্ষ সৈন্য কাজ করছেন সেনাবাহিনীর সদস্য। তার মানে এক একটা কেন্দ্রে কিন্তু জামায়াতে ইসলামী যেমনটা চেয়েছিল 5 জন সেনা সদস্য থাকছেন না, তার মানে এক একটা কেন্দ্রে হয়তো 2 জন করে থাকতে পারবেন, কারণ সকলে তো আর ভোট কেন্দ্রই পাহারা দেবেন না, আরো নানা ডিউটিতে তো বেসামরিক প্রশাসনকে সাহায্য করতে তারা কাজে লাগবেন। কিন্তু খুব উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে অন্য প্রতিবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার কিন্তু সেনাবাহিনীকে দেওয়া হয় নাই। স্ট্রাইকিং ফোর্স হিসেবে মানে বেসামরিক প্রশাসন নির্দেশনা দিলে তারা এগিয়ে আসবেন, এই এখতিয়ার দিয়ে সেনাবাহিনীকে ভোট কেন্দ্র থেকে বেশ দূরে রাখা হতো এবং 42,000 থেকে 45,000 সেনা সদস্য মোতায়েন থাকতেন। এবার দ্বিগুণ মোতায়েন করা হয়েছে এবং এই দ্বিগুণ সদস্যরা নাকি ভোট কেন্দ্রের আঙিনা পর্যন্ত থাকতে পারবেন।
তার মানে তারা কিন্তু ওয়াকারুজ্জামান কার কথা মেনে চলছেন, ওয়াকার তার বাহিনীকে কার কথা মেনে পরিচালনা করাতে চাচ্ছেন তার উপর নির্ভর করছে। ওই যে তারেক রহমান বলছেন তাহাজ্জুদ পড়ে চলে যাবেন, আরেকজন বলছেন ফজর পড়ে চলে যাবেন, কারা যে শেষ পর্যন্ত কেন্দ্র পাহারা দিয়ে ভোটের ফলাফলটা তাদের পক্ষে নিয়ে আসতে পারবেন, এই পুরোটাই হয়তোবা নির্ভর করবে ওয়াকারুজ্জামান কোন দিকে তার বাহিনীকে পরিচালনা করতে পারছেন বা করতে চাইছেন। গত কয়েক মাসের হিসাব নিকাশ নিলে এটা বুঝতে বাকি থাকে না যে ওয়াকারুজ্জামানরা কার পক্ষে কাজ করছেন। তো তাহলে সেটা যদি হয় তাহলে 1 লক্ষ সৈন্য বাংলাদেশে এখন থেকে মোতায়েন আছে, এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং সেনা সদর থেকে আরেকজন যিনি ব্রিফিং করেছেন সেনাবাহিনীর প্রস্তুতি নিয়ে, জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর, ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন, তারা যে বলছেন যে সব রকম সহায়তা করতে তারা প্রস্তুত, তাই নয় নির্বাচন পরবর্তী সহিংসতা ঠেকাতেও সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রস্তুত, এবং নিয়মিত টহল, যৌথ অভিযান, চেকপোস্টের মাধ্যমে সারা দেশে সেনাবাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে, এবং নির্বাচনের পরে কবে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে এটা এখনো তারা নিশ্চিত করে বলতে পারছেন না। কবে 1 লাখ সৈন্য থেকে সৈন্য কমিয়ে আনা হবে, মানে এতদিন পর্যন্ত 30,000-এর মতো নিয়োগ ছিল, সেই স্বাভাবিক পরিস্থিতিতে আনা যাবে সেটাও তারা বলছেন না। তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কার পক্ষে খেলছেন সেই বিষয়টা। কারণ মনে রাখতে হবে নির্বাচনটা হয়ে যাওয়া, নির্বাচনের ফলাফল কে মেনে নিলেন কিভাবে সেগুলো, এবং নির্বাচনের ফলাফল কোন দিকে যায় তার ফলে সরকারটা কেমন গঠিত হয়। ইউনূস সরকার ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটা সহজে করেন নাকি তারা আসলে সংবিধান সংস্কারের নামে আরো কয়েক মাস বা 1 বছরের মতো সময় হাতে নিয়ে নেন, এই সবগুলো বিষয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে কার কি আলাপ হয়েছে, তিনি কার কথা মেনে চলবেন বলে ঠিক করেছেন, মানে গত 17-18 মাসে সেটা পরিষ্কার তিনি কার কথা মেনে চলবেন, সেসব মাথায় রাখলে উদ্বিগ্ন হবার বরং কারণ আছে যে বাংলাদেশে এখন 1 লক্ষ সেনা সদস্য অস্ত্র শস্ত্র নিয়ে মোতায়েন আছে। তারা আপনার আমার ভোট কেন্দ্রে যাওয়ার পথ নিরাপদ করতে কোনো ভূমিকা রাখতে পারবেন ভাবার কোনো কারণ নাই। তারা আপনার আমার ভোট কেন্দ্র, ব্যালট বাক্স নিরাপদ রাখবেন জনগণের পক্ষ নিয়ে, সেটা ভাববারও কোনো কারণ নাই। কাজে কোন পক্ষে শেষ পর্যন্ত নির্বাচনে তারা খেলেন সেটা দেখবার জন্য যেমন অপেক্ষা করতে হবে, নিশ্চিতভাবেই জনগণের পক্ষে তারা খেলবেন না সে সিদ্ধান্তে পৌঁছতেও অসুবিধা হওয়ার কিছু নাই। আপনারা তো সবাই জেনে গেছেন 9 তারিখে একটা সিক্রেট ডিল এগ্রিমেন্ট হচ্ছে, সেটা হচ্ছে আপনাদের প্রথম আলোয় কাগজে বেরিয়েছে, আমাদের এখানে টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে আমাদের এখানে একটা সেই সংক্রান্ত খবর করেছে। খবরটা হচ্ছে একটা সিক্রেট ডিল হচ্ছে, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। এই জানুয়ারির মিডলে একটা হয়েছিল নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, কাউকে বলা যাবে না, পার্লামেন্টে আলোচনা করা যাবে না, পার্লামেন্ট বলে তো কিছু নেই, উনি সব এখন এই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট নিয়ে এখন কাউকে কোনো প্রশ্ন করা যাবে না, কোনো প্রশ্ন করো না, কোনো জবাব চেয়েও না। এখন কাগজে যেটা বেরিয়েছে, আন্ডার সিক্রেট ডিল বাংলাদেশ সিক্স ট্যারিফ কাটস ফ্রম ইউএস আফটার বিগ উইন ফর ইন্ডিয়া। এটা বেরিয়েছে আমাদের 6 তারিখে। ইউএস and Bangladesh are reportedly set to sign a trade deal on February 9, just 9 days before election in Bangladesh, first since Sheikh Hasina ouster. দেখুন 6 তারিখে বেরিয়েছে। তো আমি এটার বাংলা করেছি, তাতে লিখছে বাংলাদেশের সাধারণ নির্বাচনে মাত্র কয়েকদিন বাকি, দেশটির মনে হচ্ছে অন্যত্র নজর সরিয়ে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি নিশ্চিত করার দিকে। বাংলাদেশের নির্বাচনে মাত্র 9 দিন আগে ফেব্রুয়ারির উভয় দেশ একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে চলেছে বলে জানা গেছে। দেশটির বাণিজ্য সচিব মাহবুবুর রহমান স্বাক্ষরের তারিখ নিশ্চিত করেছেন বলে জানা গিয়েছে, যেটা হচ্ছে 9 তারিখ। তবে যে বিষয়টি সকলের ভ্রু কুঁচকে গেছে তা হলো চুক্তির গোপনীয়তা। দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলোর মতে এই চুক্তির শর্তাবলী অজানা রয়ে গেছে এবং দেশটির সবকিছু গোপন রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি নন ডিসক্লোজার চুক্তি এনডিএ স্বাক্ষর করেছে। আরও প্রশ্ন উত্থাপন করে যে বাণিজ্য চুক্তিটি এমন এক সময় চূড়ান্ত করা হয়েছে যখন বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার নিয়ন্ত্রণে রয়েছে এবং 12ই ফেব্রুয়ারি নতুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
বাণিজ্য চুক্তি স্বাক্ষরের মাত্র কয়েকদিন পরেই মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সময়কাল শেষ হয়ে যাবে। ফলে গোপন চুক্তির বাস্তবায়ন দেখার আসল দায়িত্ব পরবর্তী সরকারের ওপরে বর্তাবে। ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের মাত্র এক সপ্তাহ পরে এই চুক্তি চূড়ান্ত হতে চলেছে, যার অধীনে ভারতীয় আমদানির ওপরে 18% শুল্কে নামিয়ে আনা হয়েছিল। তাহলে 18% বাংলাদেশে করা হয়েছে, ভারতে করা হয়েছে। বাংলাদেশের লোককে বলা হচ্ছে এবার এটা 15% করা হবে আমাদের এই চুক্তির মাধ্যমে। কিন্তু সেটা নন ডিসক্লোজার এগ্রিমেন্টে কেন? প্রশ্নটা সেখানেই জাগছে, নন ডিসক্লোজার এগ্রিমেন্টে কেন? আমাদের এখানে যে চুক্তি, যে কোনো দেশে কোনো চুক্তি কোনো দেশের সঙ্গে হলে পরে সেখানে পার্লামেন্টে একটা বিতর্ক হয়। এটা তো আর সেনা শাসিত দেশ নয়, এখানে একটা ডেমোক্রেসি হলেও মানে এখন ডেমোক্রেসি নেই, তবুও অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে, তাদের সঙ্গে আলাপ আলোচনা করার একটা দরকার ছিল। কিন্তু কারোর সঙ্গে মোহাম্মদ ইউনূস কোনো আলোচনা করছেন না। তিনি যাওয়ার আগে বাংলাদেশকে শেষ বাঁশটা দিয়ে যাচ্ছেন। মানে আমি তো যাচ্ছি, তোদের যা বাঁশটা আমি দিয়ে যাচ্ছি, এই বাঁশ নিয়ে সারা জীবন তোরা ভুগবি। ব্যাপারটা হলো এইরকম, মানে আমি তো গেলাম, তোদেরকে মেরে গেলাম। এই লোকটাকে নিয়ে কি করা যায়? এখন এই যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সম্পর্কে আমরা যতটুকু জানতে পেরেছি, তাতে যেটা থাকছে, তাতে প্রথম হচ্ছে বাংলাদেশ 15% নামিয়ে আনবে কি আনবে না ইউএস বাংলাদেশের ট্যারিফ, সেটা নিয়ে কোনো রকম নিশ্চয়তা কিন্তু ইউএস দেয়নি। কিন্তু ইউএসকে বাংলাদেশ একটা উপহারের ডালি সাজিয়ে দিয়েছে। উপহারের ডালিতে কি কি রয়েছে? রয়েছে চীন থেকে কোনো রকম অস্ত্র শস্ত্র যন্ত্রাদি ইত্যাদি, প্লেন, তারপর সমরাস্ত্র কিচ্ছু কেনা যাবে না। যা কিনতে হবে সমস্ত ইউএস থেকে কিনতে হবে, এবং যে দামে বলবে সেই দামে কিনতে হবে। দ্বিতীয় হচ্ছে গুণগত মান পরীক্ষা। সব দেশই একটা গুণগত মান পরীক্ষা করে, যে মাল আসবে তার উপরে, ইউএসএ থেকে যে মাল আসবে তার গুণগত মাল কোনো পরীক্ষা করার কোনো ব্যবস্থা করা হবে না। তৃতীয় হচ্ছে বাংলাদেশকে যে মাল পাঠানো হবে সেই মালের দাম ট্যাক্স শুদ্ধ 15 দিনের মধ্যে তা মিটিয়ে দিতে হবে, অথবা 15 দিনের আগে যে টাকা জমা করলে তবে সেই মাল আমেরিকা দেবে। এবং প্রতি মাসে একটা নির্দিষ্ট বেঁধে দেওয়া হয়েছে যে এত পরিমাণ মাল নিতে হবে। এখন বর্তমানে ইউএস এর সঙ্গে বাংলাদেশের যে মানে ব্যবসাটা চলে, সেটা হচ্ছে বাংলাদেশ আমদানি করে ইউএস থেকে $9 বিলিয়ন এবং রপ্তানি করে $2 বিলিয়ন। তার মধ্যে ম্যাক্সিমামটা হচ্ছে গিয়ে আপনার ওই জামা কাপড়, পোশাক শিল্প। এখন পোশাক শিল্পের তো দফা রফা হয়ে গিয়েছে। এখন এই যে ডিলগুলো হয় না, এই ডিলগুলো কিন্তু এত তাড়াতাড়ি হয় না। আমাদের দেশের ডিলটা দেখুন, আগস্ট থেকে টানাটানি হচ্ছে, এখনো পর্যন্ত ডিল হবে বলে বলছে। মার্চের মিডলে হয়তো ডিল হলেও হতে পারে, যে খবরটা আমি দুপুরবেলা করলাম, মার্চের মিডল হয়ে যেতে পারে। ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে গিয়ে আমাদের ঝপ করে ডিল হয়ে গেল। বহুদিন ধরে আলোচনা চলছে, আলোচনা হতে 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 তার এর আগে একবার উর্সুলা ফ্যান ডার লেয়েন এসেছিলেন একবার ভারতবর্ষে, তখন ওই ডিল নিয়েই কথাবার্তা হয়েছিল মোদির সঙ্গে এবং আমাদের বাণিজ্য মন্ত্রীর সঙ্গে। তো এইগুলো বহুদিন ধরে আলোচনা হয়, কিন্তু কোনো কিছু গোপন থাকে না। যা থাকে সরকার সামনে, দেশের মানুষের সামনে তা উপস্থিত করে। কারণ টাকাটা দেবে কে? টাকাটা দেবে দেশের মানুষ। এখন যে চুক্তিটা কেন করছে, এক হচ্ছে ভারতের থেকে আমার ট্যারিফ নিচ্ছে, সেটা একটা দেখানো, যেটা বাস্তবে হবে না। আর দ্বিতীয় হচ্ছে এই ডিপ স্টেটকে ধরে আমাকে এবার বার করো, আমি তোমাদের বাকিটুকু দিয়ে দিলাম, যতটুকু যা দেওয়ার দেশটাকে আমি তোমার হাতে বেছে দিলাম, সমস্ত কিছু তুমি কন্ট্রোল করো, আমি এখান থেকে আমাকে তুলে নিয়ে যাও, আমি এখান থেকে সেফ এক্সিট চাইছি। কারণ যদি নির্বাচন হয় তাহলে মোহাম্মদ ইউনূসের কোনো ক্ষমতা থাকবে না। তিনি এবার বসে বসে কি ঘন্টা বাজাবেন না, তিনি এখান দিয়ে কাটবেন। সেই কাটার পথটা যাতে ইউএস করে দেয়, তার জন্য একটা গোপন ডিল করা হচ্ছে। এইবার পরবর্তী সরকার এসে বুঝবে সে কার্যকর করতে পারবে কি পারবে না,
তার পক্ষে কতটা সম্ভব হবে, কতটা সম্ভব হবে না। এখন এই যে আপনার ধরে নিলাম তর্কের খাতিরে 3% কমে গেল, 15% হলো। এবার আপনার মেন যেটা উৎপাদন সেটা হচ্ছে পোশাক শিল্প। পোশাক শিল্পের অর্ধেক তো জ্বালিয়ে দিয়েছেন, আপনার লোকজনই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। বাকি যেটুকু আছে সেটুকু টিকে আছে, কিন্তু মানে আমদানি নির্ভর, তুলো আমদানি হোক, রেশম আমদানি হোক, যাই হোক না কেন সেটা হচ্ছে আমদানি নির্ভর। এবার হচ্ছে আপনার সমস্ত এই যে বন্দরগুলো ভারতবর্ষের সব তো স্থলবন্দর বন্ধ করে দিয়েছে, আপনাকে জাহাজে করে পাঠাতে হবে। এবার 10টা জিনিস একসঙ্গে হলে তবে তো হারমোনাইজ হয় সবকটা। অনেক জিনিস 100টা হতে পারে, 50টা হতে পারে, সব জিনিস একত্র করলে এর মধ্যে যেমন আমদানি আছে, রপ্তানি আছে, ভাড়া রয়েছে, তারপরে তার ট্যাক্স রয়েছে, হাজার জিনিস রয়েছে। এই সমস্ত করে এই যে 3% কমানোর জন্য মোহাম্মদ ইউনূস যে 3% দেখানোর জন্য করছেন, সেটা দেখা যাবে আলটিমেটলি 30% হয়ে যাচ্ছে। তাহলে বাংলাদেশের পোশাকটা আমেরিকাতে চলবে কি করে? যেখানে ভারত 18% এখনো পর্যন্ত ঠিক আছে, 18%-এ ভারত যদি পাঠিয়ে দেয় তাহলে পরে সেখানে 30% ট্যারিফ দিয়ে হবে কি করে? তারপর ভারত থেকে তো তুলো পাবে না, ভারত থেকে রেশম পাবে না, তাহলে পরে কোথা থেকে আনবে? সেও একটা খরচা। সব মিলিয়ে একটা অবাস্তব একটা ডিল সাইন করে বাংলাদেশটাকে একেবারে আমেরিকার হাতে সঁপে দিয়ে, বলা যায় আমেরিকার কলোনি করে দিয়ে ইউনূস এখন বিদায় নেওয়ার চেষ্টা করছে। এই মানুষটিকে আপনারা আটকান। যদিও ভোট উনি করে যেতে পারেন, তাহলে এই মানুষটি কিন্তু দেশ থেকে বার হতে আপনারা দেবেন না। এটা আপনাদের দায়িত্ব। এই মানুষটিকে ধরে এই মানুষটিকে জেলবন্দি